যেই যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই অভিনেতা সিদ্দিকের এমন হালই বলে দেয় বাংলাদেশের মানুষ তারকাদের রাজনীতিতে অনুপ্রবেশ বিরোধী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত 2 দশকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অভিনেতা, সঙ্গীতশিল্পী, খ্যাতিমান খেলোয়াড় সহ বিভিন্ন ক্ষেত্রের তারকা ব্যক্তিত্বদের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। শিল্পী বা তারকারা যারা সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্ব করেন, তারা সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি মাত্রা যোগ করেন। অভিনেত্রী কবরী সরোয়ার, নায়ক ফারুক, তারানা হালিম, সঙ্গীতশিল্পী মমতাজ বেগম, এই ধরনের তারকারা ছিলেন এই প্রবণতার অগ্রদূত। পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মাহিয়া মাহি, এমনকি ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানও এই তালিকায় যুক্ত হয়েছে। জনপ্রিয়তার কারণে প্রথমত তারকারা রাজনীতিতে প্রবেশ করতে ইচ্ছুক হন। তাদের চলচ্চিত্র, গান, নাটক, ক্রীড়া ইত্যাদি মাধ্যমে দেশের সাধারণ মানুষের মধ্যে প্রচুর পরিচিতি ও ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা ও জনপ্রিয়তা ভোটের শক্তিতে পরিণত হতে পারে। শিল্পীদের পেশা সাধারণত অস্থির এবং আয় সুনির্দিষ্ট নয়। একসময় যারা জনপ্রিয় ছিলেন তাদের জনপ্রিয়তা একদিন মলিন হয়ে যায়। এই পরিস্থিতি শিল্পীদের জন্য অর্থনৈতিক নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। রাজনীতি তাদের জন্য একটি নিরাপদ বিকল্প হিসেবে পরিণত হয়, যেখানে তারা সরকারি সুবিধা, পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশে গত কয়েক দশকে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। একসময় যারা শুধু বিনোদন জগতের পরিচিত মুখ ছিলেন, তারা আজ রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। যদিও কিছু তারকা জনপ্রিয়তা অর্জন করে রাজনীতিতে সফল হয়েছেন, তবে বেশিরভাগ সময় জনগণ এই পরিবর্তনকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারেনি। তারকাদের রাজনীতিতে আসা নিয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা বিভিন্ন কারণে জনগণের মধ্যে সন্দেহ এবং বিরক্তি সৃষ্টি করছে। রাজনীতিতে আসা তারকাদের পেশাগত দক্ষতার অভাব প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। বেশিরভাগ তারকা, যেমন অভিনেতা, ক্রিকেটার বা গায়ক, তাদের পূর্বে রাজনৈতিক জীবন বা শাসন ব্যবস্থা নিয়ে কোনো স্পষ্ট অভিজ্ঞতা ছিল না। জনগণ মনে করেন তাদের জনপ্রিয়তা এবং মিডিয়া কভারেজের মাধ্যমে রাজনীতিতে আসা সত্যিকার অর্থে দেশের উন্নয়নে সাহায্য করতে পারবে না। তারকাদের রাজনীতিতে যোগদান নিয়ে বাংলাদেশের অনেক মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। তারা মনে করেন জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়া নেতারা সাধারণ জনগণের সমস্যার প্রতি কতটা দৃষ্টি দেবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ এবং অস্থিতিশীলতার মধ্য দিয়ে চলছে। এ ধরনের পরিস্থিতিতে রাজনীতিতে আসা তারকারা অনেক সময় জনপ্রিয়তার কারণে নির্বাচিত হলেও রাজনৈতিক কার্যক্রমে সঠিকভাবে ভূমিকা রাখতে পারেন না, বরং তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেন এবং রাজনীতি কেবল ক্যারিয়ার তৈরির একটি মাধ্যম হিসেবে পরিণত হয়। অনেকেই মনে করেন এসব তারকার দুর্নীতির সাথে সম্পর্ক থাকার সম্ভাবনা বা শঙ্কা রয়েছে, যা দেশের রাজনীতিতে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের তারকাদের রাজনীতিতে যোগদানকে অনেক সময় রাজনৈতিক শোবিজ হিসেবে দেখা হয়। তাদেরকে ভোটের প্রচারে দেখতে পাওয়া যায়, তবে রাজনৈতিক কর্মসূচি বা বাস্তবসম্মত কাজের ক্ষেত্রে তাদের ভূমিকা ক্ষীণ থাকে। এই ধরনের জনপ্রিয়তা এবং প্রভাবের কারণে জনগণের মাঝে ধীরে ধীরে তারকাদের প্রতি আগ্রহ এবং বিশ্বাস কমে যেতে থাকে। তারা মনে করেন রাজনৈতিক দলে যোগ দেয়া শুধু নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়া যাওয়ার একটি উপায়, যা আসল রাজনীতির মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত। বিশ্বের আরও কিছু তারকা যারা রাজনীতিতে যোগ দেওয়ার পর জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন একসময় টিভি তারকা ছিলেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জয়সূরিয়া, শ্রীলঙ্কার রাজনীতিবিদ আর্নল্ড সোয়ার্জনেগার, ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর রোনাল্ড রেগান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বেরলুসকোনি, ইতালির প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সংসদ সদস্য। এসব তারকা রাজনীতিতে আসার পর জনগণের সমর্থন লাভ করেছেন, কারণ তারা জনপ্রিয়তার পাশাপাশি নিজেদের কাজের মাধ্যমে জনগণের চাহিদা পূরণে সফল হয়েছেন। দর্শক, এই বিষয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তারকাদের রাজনীতিতে আসা ক্ষমতার মোহ না দেশপ্রেম। এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং সিটিজেন হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম আহ্বায়ক ও সঙ্গীত শিল্পী জামান উদ্দিন নাসির। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই মাসুদ কামালকে দিয়ে। আপনি একটু বলবেন যে রাজনীতিতে যেসব তারকাদের আমরা দেখছি, যে ধারায় দেখছি এবং পরবর্তীকালে সাধারণ যারা জনতা তাদের যে প্রতিক্রিয়া দেখছি, এটা সম্ভবত আপনারও চোখে পড়েছে। আপনি এর প্রতিক্রিয়ায় কি বলবেন? না, এখানে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হলো, আপনি তারকা বলতে কি মিন করছেন? তারকা বলতে কি কেবল যারা গান, যারা অভিনয় করেন, যারা খেলাধুলা করেন, এরাই তারকা? তারকা তো অনেকে আছে। আমি যদি সেভাবে দেখি, বাংলাদেশের এ যাবৎকালে সবচেয়ে বড় তারকা তো ডক্টর ইউনূস নিজে। উনি তো একজন তারকা ব্যক্তিত্ব, তো উনি তো দেশ চালাচ্ছেন, এটা কোনো সমস্যা নেই। বিষয়টা হলো কি জানেন, কে কোন জায়গা থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো উনি যোগ্য কিনা। যেমন ধরেন, আমি রাজনীতির কথা বলছি। রাজনীতি কি কোনো পেশা? কোন পেশার লোক রাজনীতিতে আসবে বলেন তো আমাকে? এটা কোন পেশার লোক রাজনীতিতে আসবে? যারা নাকি রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, যারা নাকি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তারাই রাজনীতি করবেন? নাকি কেউ ম্যাথমেটিক্স বলে তিনি রাজনীতি করতে পারবেন না? তা তো নয়। রাজনীতি করার জন্য কি কোনো আলাদা? আচ্ছা, যারা রাজনীতি করেন আমাদের এখানে, খুব সফল রাজনীতি করেন, তারা তো সবসময় ক্ষমতা থাকেন না। যখন ক্ষমতায় না থাকেন, তখন তাদের সংসারটা কিভাবে চলে? কখনো জিজ্ঞাসা করেছেন? কখনো মনে প্রশ্নটা জাগে যে রাজনীতিবিদদের পেশাটা আসলে কি, তারা সংসারটা কিভাবে চালায়? কেউ কি জিজ্ঞাসা করেছে? তার তো কোনো ইনকাম নাই। তার বিএনপি যে করে, বিএনপির কোন নেতাকে বিএনপি কি দলীয় ভাবে বেতন দেয়? দেয়? কেউ দেয় না। তার সংসার কিভাবে চলে? তাহলে তার একটা ব্যবসা আছে। সে হয়তো ব্যাংকের মালিক, সে হয়তো গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, সে হয়তো অন্য কোনো পেশায় আছে। তাহলে অন্য কোনো পেশার লোক যদি রাজনীতি করতে পারেন, তাহলে তারকারা পারবেন না কেন? না পারার কোনো কারণ নাই, সবাই করতে পারেন। প্রতিষ্ঠিত স্বীকৃত বাটপাড়া রাজনীতি করতেছেন আমাদের দেশে। এই যে কয়েকদিন আগে নতুন একটা দল হলো, আম জনতা পার্টি, রফিকুল আমিন 12 বছর জেল খেটে আসছেন। তো 12 বছর জেল খাটছেন কেন? মসজিদের ঠিক মতো ইমামতি করার কারণে নাকি বাটপাড়ি করার কারণে? বলেন তো ভাই আপনি আমাকে। কারণ জেল খাইতে কি উনি পবিত্র হয়ে গেলেন? উনি একটা পলিটিক্যাল পার্টি করেছেন। তো উনি যদি করতে পারেন, তো অন্যরা পারবেন না কেন? কিন্তু মাসুদ কামাল, এইটার ব্যাপারে যদি আমি একটু জানতে চাই যে একজন অপরাধী যদি জেল খাটেন, জেল খেটে বা অপরাধের মধ্য দিয়ে শাস্তি পান, তার মধ্যে কি আবার স্বাভাবিক তার শাস্তি পাওয়ার মধ্য দিয়ে তার তো ডিমেরিটস পয়েন্টগুলো শেষ হয়ে যায়, তখন কিন্তু তিনি স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন না? না, ওনার শেষ হয়ে যায় এটা আপনি কোথায় পেয়েছেন? আপনি 12 বছরের জেল হওয়া মানে উনি যে অপরাধটা করেছেন সেই অপরাধের জন্য 12 বছর সাজা ভোগ করেছেন। কিন্তু 12 বছর পরে যে উনি পবিত্র মানুষ হয়ে গেছেন, এটা আপনি কোথায় পাইছেন রে ভাই? কোথায় আছে কথাটা? কোথাও তো নাই। কারণ উনি 12 বছর পরে বের হয়েই যে কাজটা করেছেন, এখান থেকে উনি যে মতলবটা প্রকাশিত হয়েছে, এই মতলবটা কি? এই মতলবটা প্রমাণ করে যে উনি একটা শিক্ষা নিয়ে আসছেন জেলখানা থেকে। সেই শিক্ষাটা কি? উনি যদি আগেই দলটা করতেন, তাহলে ওনার এই জেলে যাওয়ার পর ওনাকে নিয়ে দু একটা মিছিল টিছিল হইতো। তো উনি আইসা আবার সেই ধরনের কিছু একটা করতে চাচ্ছেন, যার জন্য ওনার মিছিল হওয়া দরকার। মাসুদ কামাল ভাই, একটু যদি বলতেন যে তারকারা যে যুক্ত হচ্ছেন, আপনি বলেছেন যে কোনো কেউই তো যুক্ত হতে পারেন, তারকারা যে যুক্ত হচ্ছেন সেইটার আসলে তাদের যুক্ত হওয়ার পরবর্তীকালের জনগণের প্রতিক্রিয়াটা এমন হচ্ছে কেন? যেমন কদিন আগে আমরা একজন অভিনেতাকে দেখলাম যে বিগত সরকারের সময় তিনি রাজনীতিতে যুক্ত হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, তাকে দেখলাম যে জনরোষে পড়েছিলেন। এটা আমরা সাকিবের ক্ষেত্রেও দেখছি, অন্যান্য সিঙ্গারের ক্ষেত্রেও দেখছি। আমি বলি আপনাকে, যে দলের ক্যান্ডিডেট উনি, যেমন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, আমি ধরি এই দুজনের কথাই বলি, বড় তারকা। যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে কি ওনারা জনরোষে পড়তেন না? আওয়ামী লীগের এই দুজন বাদে অন্য যারা এমপি ছিলেন, তারা জনরোষে পড়েন নাই? পড়ছেন। তাহলে এখানে কারণটা কিন্তু তারকা হওয়া না হওয়া নয়,
কারণটা হচ্ছে রাজনীতিটা। উনি যে রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন, সেই রাজনৈতিক দলের একটা বিপর্যয় ঘটছে। সেই রাজনৈতিক যে যারা মূল নেতা নেত্রী, তারা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং তাদের বিপর্যয়ের কারণের ছায়া লেগেছে পড়েছে তাদের উপর, এই তারকাদের উপর। মূল ঘটনা রাজনীতির, মূল সমস্যাটা তারকাদের না, মূল সমস্যাটা রাজনীতির। আগামীকালকে যদি কখনো যদি দেখেন আপনি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ধরেন বাংলাদেশে হতেই পারে, সবই সম্ভব, যদি Right. আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দেখবেন যে এরাই আবার নায়ক হয়ে গেছে, এই তারকারা তখন নায়ক হয়ে গেছে। আজকে যারা পেশাদার রাজনীতি আছে তারা তখন দড়ির উপরে থাকবে। ভাই এবং এই এরা ত্যাগী সমস্ত নেতাও কিছুর হয়ে দূর যেতে পারেন কিন্তু, ভবিষ্যতের জন্য। হ্যাঁ, একটু আরেকজন অতিথির কাছে যেতে চাই, মাসুদ কামাল ভাই, সঙ্গীত শিল্পী নাসির আছেন। নাসির ভাই, আপনি এগুলো শুনছিলেন, কামাল ভাই, মাসুদ কামাল ভাই যেটি বলছিলেন, আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাই যে এই যে যেসব অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে বা এইসব মানে তারা স্বাভাবিক জীবনের বাইরে চলে যাচ্ছেন, এই যে তারা রাজনীতিতে বা রাজনীতির সঙ্গে ছিলেন, এটা আসলে কি ক্ষমতার মোহে না দেশপ্রেম? মানে আপনিও তো একজন শিল্পী, মানে আপনাদের ভেতরে কি কাজ করে, মানে রাজনীতিতে আসার পেছনে আপনার ব্যাখ্যাটা বা আপনি কি প্রতিক্রিয়া দিবেন? ধন্যবাদ। প্রথমত ডিবিসি টেলিভিশনকে যে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আপনি যে প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ফার্স্ট অফ অল, আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা প্রথমতই স্বাধীন দেশের নাগরিক। আমার তো স্বাধীনতা আছেই, তাই না? তো আমি তো একজন শিল্পী হিসাবে বা একজন অভিনেতা হিসাবে আমি যে কোনো দলকে বা একটা ইয়েকে আমি ফলো করতেই পারি, বা সেই দলের সঙ্গে সংযুক্ত হতে পারি। হ্যাঁ, সেটাকে ধারণ করে তার সঙ্গে আমি রাজনীতিতে জড়িত হতেই পারি। এটার কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু আমি স্বাধীন দেশের নাগরিক। এটা হলো প্রথম কথা। তো সেই ক্ষেত্রে একজন যেহেতু দাদা বললেন যে আম, রাজনীতিটাই মেইন, মানে মুখ্য। আসলে এটা কিন্তু সঠিক। কারণ হচ্ছে রাজনীতি যে কোনো ব্যক্তিই করতে পারে, কারণ আমার তো কোনো না কোনো একটা বিজনেস আছে। রাজনীতি ভেঙে চুরে খাওয়ার জন্য তো রাজনীতি নয়, তাই না? আমার তো পাশাপাশি বিজনেস না থাকলে আমি রাজনীতি যে করব, আমার তো মূলধন কিছু থাকতে হবে। আমার ছেলে পেলেগুলিকে, আমাকে একটা মিছিল মিটিং ডাকতে গেলে তার পিছনে ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, সুতরাং এখানে তো আমার নিশ্চয়ই কিছু থাকতে হবে। আমার শুধু রাজনীতি করতে গিয়ে শুধু ওই খালি হাতে মাঠে নামলে তো হবে না। তো সেক্ষেত্রে একজন তারকা নিশ্চয়ই তার সেরকম ক্যাপাবিলিটি থাকে, তো আসতেই পারে। আর সাকুল্যে হচ্ছে যে একজন তারকা তো জনগণের সম্পদ, এবং জনগণ একজন সাধারণ মানুষের থেকে একজন তারকাকে, যেমন যেটা বললেন যে আমেরিকার প্রেসিডেন্টের কথাই ধরি। হুম, ট্রাম্প সেখান থেকে এসেছেন, পাকিস্তানের আমাদের ইমরান। হ্যাঁ, এনারা যে আসলেন, এনাদের এই ধারাবাহিকতা ধরেই কিন্তু এশিয়াতে, এখন আমাদের দেশেও, ইন্ডিয়াতে, সব জায়গায় কিন্তু এটা বেশ প্রচলন ঘটছে। তো না, যাই কিন্তু হোক, বিষয়টা বাংলাদেশের সাথে মিলছে না। মানে বাইরের যারা, আমরা উদাহরণ হিসেবে বাইরের যারা দেখছি, হ্যাঁ, সেই তাদের পয়েন্টে একটা আসছি। রাজনৈতিক হ্যাঁ, ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের হ্যাঁ, যারা তাদের রাজনীতি, এই যে এই যে সেলিব্রিটি বিষয়টা তো হিসেবে সেখানেই। যুক্ত হচ্ছে রাজনীতিতে, তাদের কিন্তু রাজনৈতিক কর্মী এরকম আমরা দেখছি না যে তাদেরকে উদ্ধার করবে, তাদের পাশে থাকবে। হ্যাঁ, আমাদের দেশে যেটা বেশি, মানে ব্যাড প্র্যাকটিস যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম রাজনীতিবিদদের ভিতরে একটা জিনিস মানে ধারণ করে যে, মানে কি বলবো, যে আমাকে এখানে আর্ন করতে হবে। সো কিছু গ্যাদার করার জন্য তারা আসে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, যেটা আমাদের ভিতরে, এশিয়ানদের ভিতরে, ইন্ডিয়াতেও আছে এটা। কিন্তু আমার কোশ্চেন হলো যে একজন শিল্পী, সে তো কখনো ওইটা পাওয়ার জন্য না, মানুষের জনগণের ভালোবাসা পাওয়ার জন্য রাজনীতিতে আসে, এবং মানুষকে সেবা করার জন্য। এখন যেটা বললেন একটু আগে যে অনেক সময় বিতর্কিত হয়ে যাচ্ছে অনেক শিল্পী মহল, কেন হচ্ছে জানেন? এটা হচ্ছে অতিরঞ্জিত। তার কারণ হচ্ছে, আমি আমার দলকে ভালোবাসি। আমি যখন রাজনীতির মঞ্চে বা মাইক্রোফোনে বলবো, কথা বলবো, আমি নিশ্চয়ই আমার দলকে, মানুষকে এই রিলেটেড নিয়েই আমি কথা বলবো। আমি কি করতে চাই বা আমার দল কি করতে চায় সেটা নিয়ে আমি যাব। কিন্তু আমি অতিরঞ্জিত হবে অন্য দলের প্রধানকে নিয়ে কটূক্তি বা তাদের মানে প্রপাগান্ডা ছড়িয়ে এটা নিজের ইয়ে জাহির করার যে একটা প্রবণতা আমাদের দেশের শিল্পীদের ভিতরে, যার কারণেই আজকে রাস্তাঘাটে মার খেতে হচ্ছে অনেক শিল্পীদের। হ্যাঁ, সে শুরু থেকেই যখনই যে শিল্পী মানে হিসাবে যখন খাতায় নাম লেখে, তখন সে মানুষের ভালোবাসায় পরিপূর্ণ হয়, তার ভিতরে ওই জিনিসটা কাজ করে না। কিন্তু আমাদের দেশে কিছু কিছু দল, যেটা প্রয়াত দল, ধরেন আওয়ামী লীগ সরকার যেটা করেছে, আমরা ইভেন আমি একজন বিএনপির কর্মী হিসেবে বলবো, একজন সঙ্গীত শিল্পী হিসেবে বলবো, আমি গত 16 বছরে কিন্তু আমি বাংলাদেশ টেলিভিশন, আমি 93-তে এনলিস্টেড আমি।
এবং একটি বিষয় না, আমি পল্লীগীতি, আধুনিক, ইভেন ব্যান্ডেও আমি তো 16 বছর একটা মানে প্রোগ্রাম তো দূরে থাক, আমি টেলিভিশনের ওই বারান্দায় পাড়া দিতে পারিনি। এই যে একটা ব্যাড প্র্যাকটিস আমাদের ব্ল্যাক লিস্টেড করে রাখা হলো। ইভেন আমি একটি শো করতে আমাকে নেওয়া হলো ক্যান্টনমেন্টে, বাই দ্য ওয়ে 2 দিন পরে আমাকে ডিজে ফ্যাটে ক্লিয়ারেন্স দেওয়া হলো না, বললো যে না উনি তো সিলমারা না, সঙ্গীত বিএনপির শিল্পী নাসির, এইটা তো একটা ব্যাড প্র্যাকটিস, আপনিও বলছেন, আমরা সবাই এটা বলছি। ধরেন এই ব্যাড প্র্যাকটিস কি কখনো বন্ধ হবে না? ধরেন আপনাকে বারান্দায়, বিটিভির বারান্দায় পাড়া দিতে দেওয়া হয়নি, বা বা এখন আওয়ামী লীগ সরকার ছিল, বা এখন সামনের দিনগুলোতে যদি অন্য দলের সরকার আসে, তারা অন্য দলকে দিবে না, তাহলে তো এই প্র্যাকটিস তো চলবে, নাকি আপনারা অন্য পরিবর্তন ঘটাবেন? রাইট, না আমি চাই না, আমরা বিএনপিতে বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন যদি আম জনতা ধরে যদি কাউকে কোন রকম কোনো অপদস্থ করে, সেটা তো ফিরে ফিরে আলটিমেটলি কিন্তু বিএনপির ঘাড়েই তারা চাপাবে যে এরাই করছে। আসলে তো আম জনতা করেছে ওখানে। আমরা তো একটু সাংবাদিক মাসুদ কামালের কাছে যেতে চাই। সঙ্গীত শিল্পী নাসির, একটু থামুন। মাসুদ কামাল ভাই, আপনি তো শুনছিলেন বিষয়টি, আমি একটু স্পেসিফিক একটি প্রশ্ন করি, আমার খুব কৌতূহল আপনাকে পেয়েছি। ধরুন সাকিব আল হাসান, বা ধরুন চিত্রনায়ক ফেরদৌস, যিনি বিগত সরকারের সময় কোনো সুবিধা নিয়ে, অর্থাৎ সংসদ সদস্য ছিলেন বা রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন, তাদের মতো ব্যক্তিত্বদের হয়তো তারা কোনো কারণে করাপশন থাকতে পারে, অপরাধ থাকতে পারে, তাদের কি স্বাভাবিক জীবনে রেখে কি কোনো মামলা মোকদ্দমা চলতে পারে না? নাকি তারা আসলে, এই যে আমরা দেখি কেউ ভেগে বাইরে যারা গেছেন, তারা আর দেশে মানে আসারই সুযোগ পাচ্ছেন না, বা আসার সাহস পাচ্ছেন না, মানে তাদের তো স্বাভাবিক জীবন দিয়েও বিচার কার্য চালানো যেতে পারতো যদি অপরাধ করে থাকে? শুনেন ভাই, একটা কথা বলি আপনাকে, এটা তো একটা, যখন নাকি বানের পানি আসে অথবা যখন কাল বৈশাখী ঝড় আসে, তখন কিন্তু মসজিদেও কিন্তু রক্ষা পায় না। কাল বৈশাখী ঝড়ে কি মসজিদে চাল উঠে যায় না? দেখেন নাই কখনো? দেখেছেন? রাইট। এটা তো হতেই পারে। গ্রামে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো, কেউ মরে পাপে, কেউ মরে তার তাপে। ঠিক আছে? এখন পাপটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব করেছেন। এখন আওয়ামী লীগের একদম গ্রাম পর্যায়ের লোক, যে নাকি আওয়ামী লীগের কাছে গত 5 বছর 10 বছর ধরে অত্যাচারিত হয়েছে, সেও কিন্তু দড়ির উপরে আছে। এখন বলবেন তারা এটা কারা করতেছে? তো এটা তারাই করতেছে যে আগে 15 বছর যারা করছে এই কাজগুলো, তাদের খালাতো ভাইরা করতেছে। মানে তাদের ওই মুদ্রার উল্টা পিঠে লোকজন করতেছে। এটা বাংলাদেশে একটা রাজনৈতিক প্র্যাকটিস রে ভাই। আগে কি দেখেছি, বিএনপি করে ভাই, বিএনপির একটা হয়তো থানা কমিটির একজন সভাপতি অথবা সেক্রেটারি, মায়ের মৃত্যু হয়েছে, মায়ের জানাজায় যাইতে পারে না, বহুত দেখছি এরকম ভাই। এই কেরানীগঞ্জেই দেখছি এরকম ঘটনা, আমি দেখেছি। তো আমাদের এইটা রাজনীতিটা কলুষিত। কিন্তু এখানে দোষ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর না, আইন আদালতের না, আমাদের সাধারণ মানুষেরও না। দোষটা হলো রাজনীতির। আমাদের রাজনীতিটা কলুষিত হয়েছে। কারা করেছে না করেছে সেটা অন্য বিতর্ক, ওই বিতর্কে যেতে পারে, কিন্তু ওই বিতর্কে যে কোনো ফল আমরা বের করতে পারবো না। কিন্তু যেটা বাস্তবতা, সেটা হলো তা গত 15 বছর আপনি যা দেখছেন, তার ঠিক বিপরীত চিত্রটা আপনি এখন দেখতে পাচ্ছেন। আরো কিছুদিন এটা চলবে, যতদিন পর্যন্ত দেশে একটা গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন এটা চলতে থাকবে। যখন গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটবে, তখন এটা মাসুদ চেহারা কামাল ভাই, চেঞ্জ একটু হবে। যদি থামাই, গণতন্ত্রের চর্চাটা আমরা যদি, আপনি তো অনেক এ নিয়ে স্টাডি করেন, আমরা যদি বলি 2008-এর যে সরকার এসেছিল, সেটা কি গণতান্ত্রিক সরকার ছিল? মানে কোনো একটা মানে প্ল্যাটফর্মকে কি আমরা বলতে পারি গণতান্ত্রিক সরকার ছিল? তাহলে আমরা বুঝতে পারবো তারপরে কোনো পরিবর্তনটা একটা গণতান্ত্রিক ধারা হয়েছে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে। আমি বলি, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে যতগুলি সরকার এসেছে, তার মধ্যে আমার বিবেচনায় তুলনামূলকভাবে, আমি কিন্তু পরিপূর্ণভাবে বলছি না, তুলনামূলকভাবে ভালো নির্বাচন হয়েছে এটা 1991, 1996, 2001 এবং 2008-এর নির্বাচন। এই নির্বাচনগুলি তুলনামূলকভাবে ভালো নির্বাচন হয়েছে। সেই হিসেবে দেখলে, আমি যদি নির্বাচনকে গণতন্ত্রের পূর্ব শর্ত ধরি, সেই হিসেবে দেখলে এই 4 নির্বাচনের মাধ্যমে যে সরকারগুলো গঠিত হয়েছে, সেই সরকারগুলো তুলনামূলকভাবে গণতান্ত্রিক সরকার ছিল। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, খুব গণতান্ত্রিক সরকারও কিন্তু একসময় স্বৈরাচারী সরকার হয়ে উঠতে পারে। হিটলার কিন্তু জার্মানিতে ক্ষমতায় এসেছিল জনগণের পপুলার ভোট পেয়ে। হিটলার কিন্তু জনপ্রিয় সরকার ছিল। পরবর্তী সময়ে উনি ওনার আচরণের মাধ্যমে
উনি নিজেকে স্বৈরাচারী এবং ওনার দলকে স্বৈরাচারী দলে পরিণত করেছিলেন। কাজেই তার মানে আমরা যখন বলতেই ইসলামী পারি না যে আমরা গণতান্ত্রিক ধারায় খুব সহজেই ফিরে যাব বা ফিরে গেলে এটা ব্যাহত হবে না, এটা তো আমরা বলতে পারি না। মানে আমাদের এই কেন দেশের বলতে এই পারি না? বর্তমান আমরা ফিরে যাবো না কেন? আমরা তো গণতন্ত্রে ফেরার জন্যই তো একটা গণ অভ্যুত্থান করলাম, এবং গণ অভ্যুত্থানের পর তারা যে পালিয়ে গেল আওয়ামী লীগ সরকার, এখন সামনে যে নির্বাচনটা হবে, আমি তো মানে খুবই প্রত্যাশা করি এই নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে, জনগণের সরকারটা আসবে, তারা গণতান্ত্রিক সরকার হবে। যদি তারা না গণতন্ত্র আসে, ব্যাহত হবে না সেই নিশ্চয়তাও কি তৈরি হবে? না, কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নাই। আপনি যে আগামী সংখ্যা, এই যে আপনি একটা অনুষ্ঠান করছেন, আপনি যে আগামী যে অনুষ্ঠানটা আবার করতে পারবেন, কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই রে ভাই। আগামীকালকে সকালে যে আমি আবার সূর্য দেখতে পারবো, তার কোনো নিশ্চয়তা আছে? সেই নিশ্চয়তাও নাই। তবে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি, যেহেতু জনগণ ভোট দিয়ে একটা সরকারকে আনবে এবং এই সরকার নির্বাচিত হওয়ার পর সে মনে করবে যে গণতান্ত্রিক না হলে কি দুরবস্থা হয়, তার একদম অতীত নিকটে, তার নিকট অতীত তার উদাহরণ আছে। ওটা যখন তারা মাথায় রাখবে, তারা গণতান্ত্রিক আচরণ করার দিকে চেষ্টা করবে। এই 5ই প্রত্যাশা আগস্ট তার করতেই পারি, সবসময় মনে পড়বে। মনে পড়া উচিত। এক্স্যাক্টলি। আমরা একদম শেষ পর্যায়ে সাংবাদিক মাসুদ কামাল, আমরা সিটিজেন হিসেবে সঙ্গীত শিল্পী নাসির আপনার প্রতিক্রিয়া দিয়ে আসলে এই পর্বটা শেষ করতে চাই। আপনি মাসুদ কামাল ভাইয়ের কাছে তো আমরা যেসব প্রশ্ন রেখেছিলাম বেশ অনেক তথ্য বেরিয়েছে। একজন শিল্পী হিসেবে নাসির, আপনার যে উপলব্ধি যে আপনি বিগত সময়ে যে চর্চার শিকার হয়েছেন, এটার বর্তমান সময়ে এই যে আবার যা চলছে সেটা কি সেরকম কিছুই মনে করছেন কি না, বা এটা ঠিকই আছে, মানে ধারাবাহিকতা ঠিক আছে? তো মাসুদ কামাল ভাই তো একজন প্রবীণ মানে একজন সাংবাদিক, এবং ওনার সঙ্গে তো আমার তুলনা করে লাভ নেই। আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো, যেটা আপনি বলেছেন যে এই ব্যাড প্র্যাকটিসটা, যেটা আমি 16 বছর ঢুকতে পারিনি, ইভেন নট ইভেন দ্যাট, আমার 16 বছরের কোনো গ্রেডেশনও হয়নি আমার। ইভেন আমি অ্যাপ্লাই করেছি বাংলাদেশ টেলিভিশনে জিএম এর কাছে। ওনারা বলেছেন যে যারা যারা 16 বছরে যারা নির্যাতিত নিপীড়িত ছিলেন তাদেরকে সরাসরি বিশেষে দেওয়া হবে, কারণ অলরেডি 10 বছর পরেই আমার বিশেষ হওয়ার কথা, সেখানে 16 বছর পার হয়ে গেছে। তো সুতরাং আমি ন্যাচারালি এটা প্রোটোকলি পেয়ে যাই। এনিওয়ে, আপনি যেটা বললেন যে ওই প্র্যাকটিসটা, বিএনপি একটা শান্তিপ্রিয় দল, এরা কখনোই মারমুখী দল না। আপনি খেয়াল করে দেখবেন, আগুন ঢেলে বাসে মানুষ পোড়াচ্ছে আওয়ামী লীগ দিয়ে, বিএনপির নামে মামলা হচ্ছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই 70-80 বছরের বুড়া মানুষটা নিশ্চয়ই বাসে গিয়ে বোমটা মারেনি, এটা আপনিও বিশ্বাস করেন না, আমিও করি না, এবং বাংলার কোনো মানুষই বিশ্বাস করবে না, কিন্তু তারা তাকে সেই মামলাটাও দিয়েছে। এই যে প্র্যাকটিসটা, বিএনপি এই যে আপনাদের শিল্পী সমাজের কথাও যদি একইভাবে বলি, সেটাও যেমন বিশ্বাস করি না, তেমন যারা মানে একেবারে কমন শিল্পী আছে তাদের নামে হত্যা মামলা বা সেটাও কি আপনার বিশ্বাস হয়? মানে সেটা এড়িয়েও তো অনেক মামলা করা যেতে পারতো, তাদের স্পেসিফিক দুর্নীতি বিষয়ে মামলা করা যেতে পারতো। শিল্পীদের নামে বিএনপি তো কয়েকবার ক্ষমতা এসেছে, কিন্তু বিএনপি কোন আমলে আমাকে দেখাতে পারবেন যে কোনো আওয়ামী লীগের শিল্পীকে ব্ল্যাক লিস্টেড করে রেখেছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে? হত্যা মামলা তো মানে প্রশ্নই ওঠে না, নামই নেওয়া যাবে না। বরং আপনি গত 15-16 বছর দেখতে পারেন যে শিল্পীরা অনেক মামলা হামলার শিকার। আমাদের জাসাসের প্রেসিডেন্ট নায়ক হেলাল খান, উনি 3-4টি মামলা খেয়েছেন। উনি ম্যাক্সিমাম টাইমে আমেরিকা থাকে, ওনার কিন্তু সেটেল আমেরিকান, মানে ওনার পাসপোর্ট, ইভেন উনি আমেরিকায় ওনার বিজনেস ফ্যামিলি থাকে, আসা যাওয়ার মধ্যে থাকেন উনি। সেই লোকটাও কিন্তু মামলা খেতে মানে রেহাই পায়নি। আচ্ছা, তার মানে আমরা শেষ করতে হচ্ছে, আপনি যদি সংক্ষেপে শেষ করতেন, আমার মনে হচ্ছে এইটার পরিবর্তন হবে না, মানে এটা চলবে, যেহেতু আপনারা অনেক মামলা হামলার শিকার হয়েছেন, এখনো চলছে। না, আমি চাই, আমার ব্যক্তিগত অভিমত, আমি চাই এটা পরিবর্তন হোক, এবং বিএনপি করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আগামী নির্বাচনটা, উনি যেটা বললেন মাসুদ কামাল ভাই, যে নির্বাচনটা স্বচ্ছ, মানে সংস্কার করে একটা স্বচ্ছতা এনে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা স্বচ্ছ নির্বাচন দিক। মানুষ, মানে জনগণ তাকিয়ে আছে তাদের বহু বছরের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার জন্য। তা নিশ্চয়ই যে সরকারি আসুক না কেন, আশা করি ইনশাল্লাহ বিএনপি আমরাই আসবো, উইল লিড দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ আইদার খালেদা জিয়া, অবশ্যই তাই। অনেক ধন্যবাদ। আমরাও চাই গণতান্ত্রিক ধারায় ফিরুক বাংলাদেশের রাজনীতি, পাশাপাশি এই ধারার মধ্য দিয়ে একটা চর্চার পরিবর্তন হোক, যেটা আমরা আশা করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল, সেই সঙ্গে ধন্যবাদ সঙ্গীত শিল্পী নাসির ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানটি নিবেদন করেছে রেডি ডিটারজেন্ট পাউডার। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।